India is the home of four massive biodiversity hotspots: Western Ghats, Himalayas, Indo-Burma, and Sundaland. It is a matter of our pride, but also a huge responsibility. Now, our first region is the Western Ghat. Hello students, welcome to SMS Digital Education. আগের দিন আমি তোমাদের সাথে ইনসিটু কনজারভেশন নিয়ে আলোচনা করছিলাম এবং বায়োস্ফিয়ার রিজার্ভ অবধি আমাদের হয়েছিল। এটি নিয়ে আমি তোমাদের সাথে সেখান থেকে কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও আলোচনা করেছিলাম। আজকে হবে তার পরের পার্টগুলো। ওকে, তাহলে আজকের ক্লাস আমরা শুরু করি। আচ্ছা, তাহলে সবার আগে আমরা দেখতে পাচ্ছি ফ্ল্যাগশিপ স্পিসিস। ওকে, তাহলে তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে ফ্ল্যাগশিপ স্পিসিস বলতে আমরা কি বুঝি। তাহলে যদি বলা হয় যে ইন সিম্পল টার্ম, ওকে, দোজ আর দ্য ব্র্যান্ড অ্যাম্বাসেডার্স অফ নেচার। ঠিক আছে, যখন আমরা কোনো বিশেষ প্রাণীকে ব্যবহার করে পুরো একটা ইকোসিস্টেম বা পুরো একটা এলাকাকে রক্ষা করার চেষ্টা করি, তো সেই প্রাণীটাকেই বলা হয় কিন্তু ফ্ল্যাগশিপ স্পিসিস। তো ফার্স্ট উই হ্যাভ জায়েন্ট পান্ডা. You have all seen the panda in the WWF logo, right? It is the global symbol of the World Wildlife Fund. এবং এই পান্ডাকে বাঁচানোর মাধ্যমে আমরা গ্লোবাল লেভেলের যে কনজারভেশন মেসেজ তা আমরা পৃথিবীর চারদিকে পৌঁছে দিচ্ছি। অর্থাৎ এখানে জায়েন্ট পান্ডা হচ্ছে WWF এর বা ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর। নেক্সট, let's talk about our pride, the Bengal tiger. It is the flagship of the Project Tiger and Indian forest ecosystem. এবং বাঘকে বাঁচানো মানে কিন্তু পুরো জঙ্গলে যে ইকোসিস্টেম আছে সেটাকে কিন্তু রক্ষা করা যায়। ওকে, নেক্সট হচ্ছে আমাদের এশিয়াটিক লায়ন. Those are specially found in the Gir forest of Gujarat. You all know that. And if we protect the lion, we automatically save. Also, the African elephant and red panda also. They are also their flagship species in their region. Okay. Now we all moving on the next slide. So it is the hotspot. Okay, this is our main topic. So the concept was developed by Norman Maiers in 1988. Okay, এবং মেয়ার্স লক্ষ্য করেছিলেন যে পৃথিবীর কিছু নির্দিষ্ট এলাকা আছে এবং যেখানে প্রাণের প্রাচুর্য অনেক বেশি, কিন্তু সেগুলো দ্রুত ধ্বংসপ্রাপ্ত হয়ে যাচ্ছে। সো তিনি সেই সবই এলাকাগুলোকেই কিন্তু হটস্পট হিসেবে অভিভূত করেছিলেন। ঠিক আছে, 1988 খ্রিস্টাব্দে। তাহলে to be called a hotspot, a region must pass two very strict tests. Okay, so those are the criteria 1 and the criteria 2. So criteria 1 is high endemism. Okay, means biological uniqueness. The first was endemism. This means the species found there are irrepressible. Okay, and they live now here else on earth. Especially the region must host at least 100 and 500 species of endemic vascular plant. This represent more than 0.5% of wilds total. ওকে, সহজ কথা যদি বলতে পারি যে এই গাছগুলো যদি ওখান থেকে হারিয়ে যায়, মানে যে এলাকা নিয়ে আমরা কথা বলছি, তাহলে পৃথিবী থেকে চিরন্তন হারিয়ে যাবে। মানে ওই গাছগুলো শুধুমাত্র ওই এলাকার মধ্যেই রেস্ট্রিক্টেড এবং পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। অ্যান্ড অলসো ইটস নট জাস্ট অ্যাবাউট প্ল্যান্ট, দিস ইউনিকনেস এক্সটেন্ড টু ম্যামালস, বার্ড অ্যান্ড রেপটাইলস টু। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমাদের ক্রাইটেরিয়া 2, high threat level, means the habitat lost. The second rule is quite said that the region must be in state of crisis. It must have lost at least 70% of its original habitat. You will imagine a big forest, now only 30% of or the a big forest, now only 30% or less is left. Why? Because of human pressure like deforestation, urbanization, climate change, etc. Okay, সহজ কথা যদি আমরা বলি যে এই এলাকাগুলো এখন হচ্ছে বিপন্ন, and that is why we call them hotspot. They are burning with their need of protection. তাহলে আমরা কি দেখলাম? দুটো ক্রাইটেরিয়া থাকতে হবে। এক নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে যে হাই এন্ডেমিজম, অ্যান্ড 2 নম্বর ক্রাইটেরিয়া হচ্ছে হাই থ্রেট লেভেল। এই দুটো ক্রাইটেরিয়া থাকলে আমরা সেই এলাকাটিকে হটস্পট হিসেবে চিহ্নিত করতে পারি। Now moving on the next slide. So India is the home of 4 massive biodiversity hotspots: Western Ghats, Himalayas, Indo-Burma, and Sundaland. It is a matter of our pride, but also a huge responsibility. Now, our first region is the Western Ghat. Okay, so you can see, look at the red strip on the left coast.
So those are the Western Ghats, and they receive a high rainfall and famous for tropical rainforest. And if you are preparing for NEET or Olympiads, remember this area known for liontail macaw and incredible variety of amphibians. Mainly the ওয়েস্টার্ন ঘাটের প্রধান জীববৈচিত্র্য কিন্তু নির্ভর করে আছে অ্যাম্ফিবিয়ানদের উপর। এখানে প্রচুর পরিমাণে অ্যাম্ফিবিয়ান্স লক্ষ্য করা যায়। নেক্সট মুভিং অন দ্য টু দ্য টপ the green area, it is the Himalayas. The hotspot cover the entire Indian Himalayas region and even neighbors like Nepal and Bhutan. Because of extreme heights, we call it high altitude diversity. এবং পাহাড়ের চূড়া থেকে উপত্যকা পর্যন্ত এখানে কিন্তু প্রাণীর ভিন্নতা আমরা প্রচুর দেখতে পাই। নেক্সট হচ্ছে আমাদের ইন্দো বার্মা। Okay, this area called the Indo-Burma region. It includes northeastern India through Assam. Through Assam. Also, Assam is often grouped with the Himalayas, so it's colored with green. Indo-Burma is a junction of different ecosystem, making it a very complex and unique area hotspot. Okay. Next is our Sundalands. Now look at the tiny dots in the bottom right, the Nicobar Island. This is a part of larger Sundaland hotspot which extends down to Southeast Asia. It is an island paradise with species you would not find somewhere else. Okay, so those four are our biodiversity hotspot: Western Ghats, Himalayas, Indo-Burma, and Sundaland. Now moving on the next slide. Now, after discussing in situ conservation, today we are going to look at the other slide. This the other side of the coin is ex situ conservation. Okay, so now if we look at the name, it says offsite, means simple, যখন কোনো প্রাণী নিজের ঘর বা ন্যাচারাল হ্যাবিটেটে নিরাপদ থাকে না, we take them out and keep them safe in human managed place. So it is called the ex situ conservation. যখন কোনো প্রাণীকে তাদের নিজের বাসস্থানে না সংরক্ষণ করে আমরা কোনো হিউম্যান কন্ট্রোল এরিয়াতে এনে সেই প্রাণীগুলোকে সংরক্ষণ করে থাকি, তো সেই সব কনজারভেশনকে বলা হয় এক্স সিটু কনজারভেশন, যেমন জু। ওকে, ফার্স্ট ইজ দ্য জুলজিক্যাল পার্ক বা জুস। উই অল নো ওয়াইল্ড অ্যানিমালস আর কিপ্ট ইন নট জাস্ট ইন পাবলিক এক্সিবিশন বাট অলসো ফর ব্রিডিং। আমাদের আছে বোটানিক্যাল গার্ডেন্স, এখানে ফর প্ল্যান্টস those are managed collection of living plants used to research of education and also for conservation and বিভিন্ন দুষ্প্রাপ্য গাছকে এখানে যত্ন সহকারে আমরা বড় করে থাকি। Then also have the wildlife safaris, parks. Then the important is the seed bank or the gene bank. Focus on this. It is a very high yield for need seed banks. Those are the facilities where we store seed under very controlled condition, like how temperature and humidity. And then we have gene banks. They are like a botanical vault where we preserve genetic material, if could be pollen or tissue culture. Okay, অর্থাৎ ভবিষ্যতে যেন কোনো প্রজাতি বিলুপ্ত না হয়ে যায় তার জন্য একটা ইন্স্যুরেন্সের মতো এটা কাজ করে, যেখানে আমরা সেই বা বিভিন্ন প্রজাতির উদ্ভিদের গাছের বীজ এবং বিভিন্ন স্পিসিসের জিন কিন্তু আমরা সংরক্ষণ করে রাখতে পারি ইন এ কন্ট্রোল এনভায়রনমেন্ট। Now moving on the next slide. So these are the zoological parks, botanical gardens, wildlife safari parks, seed banks, and gene banks. The definitions. Okay. Now moving on the next slide. Okay. So এই স্লাইডটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কারণ এখানে অ্যাডভান্সড এক্স সিটু টেকনিক্স নিয়ে আলোচনা করা হয়েছে, যা অলিম্পিয়াড এবং নিটের জন্য খুবই হাই yield টপিক। ওকে, সো we have already discussed the traditional source of conservation like zoos and botanical garden. Now we are going to step into the future of biology, এবং বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে আমরা শুধু প্রাণীকে বাঁচিয়ে রাখছি না, তাদের যে সেলস অ্যান্ড জিন কেও সংরক্ষণ করে রাখছি। Those are the high level concepts, so I want to focus you to very carefully. So our first point is cryopreservation. Okay, so cryopreservation is our modern science. আমরা এখানে
গ্যামেটস মানে স্পার্ম এবং এগ কে দীর্ঘ সময়ের জন্য প্রিজার্ভ করে রাখি। And how do we do it? We used liquid nitrogen at minus 196 degree centigrade. Okay. Uh, then our next point is IVF, in vitro fertilization. Uh, Now once we have those preserved egg and sperm, we what do? We use in vitro fertilization. We fertilize the eggs in the lab, setting to help boost the population of endangered species, এবং এটি কৃত্রিম বা নতুন প্রাণের জন্ম দিতে সাহায্য করে। যেমন হচ্ছে টিস্যু কালচার, and for our plants we have tissue culture. In this method we can grow thousands of new plants from just one small piece of tissue. Okay, it is a way to rapidly increase their numbers and save them from extinction. Okay, so please mark the temperature is 196 degrees C and the term liquid nitrogen in your notes, because for the exam like NEET and Olympiad, those points are very important. Then moving on our next slide. Here we are talking about the loss of biodiversity. So nature has spent millions of years creating those balance, but sadly we have losing species at an alarming rate. এবং এনসিইআরটিতে এগুলোকে প্রায় ইভিল কোয়ার্টার বলা হয়। Let's understand the 4 major reasons why this is happening. Okay, first one is the habitat loss and fragmentation. This is the most significant cause of extinction. Look at the Amazon rainforest. We call it the lungs of our planet, but unfortunately it is being cut and cleared for soybean cultivation, you all know that, or for cattle grazing. এবং এইটার মানে সহজ যদি বাংলা কথায় আমরা বলি যে যখন আমরা জঙ্গলকে ছোট ছোট কেটে টুকরো করে ফেলি, অর্থাৎ ফ্র্যাগমেন্টেড করে ফেলি, যার ফলে কি হয়, বন্য প্রাণীরা তাদের বাসস্থান হারায়। and it is like someone breaking your house into tiny pieces, so you cannot live there anymore. This in simple term. Next is the over exploitation. So this is famous saying, nature has enough for every man's need but not for every man's greed. ওকে, এবং যখন আমরা আমাদের নিডটা হারিয়ে গ্রিড বা লোভে পরিণত হয়, তখনই এই বিপর্যয়গুলো ঘটে। মানে অতিরিক্ত শিকারের ফলে কিন্তু এই ধরনের প্রবলেম হয়, এবং অতিরিক্ত শিকারের ফলে কিন্তু এরা চিরতরে পৃথিবী থেকে হারিয়ে যায়। দেন হচ্ছে এলিয়েন স্পিসিস ইনভেশন. So sometimes we introduce non-native species to a new area. Native means সেই এরিয়াতেই, ওকে, মানে যেখানে যার প্রাকৃতিক বাসস্থান। নেটিভ মিন্স প্রাকৃতিক বাসস্থান। So sometimes we introduce non-native species to a new area, either intentionally or by accident. Those are the alien species. They often become invasive and kill the local or indigenous species. For example, নীল পার্চ ফিশ, এটা একটা বড় আকারের শিকারি মাছ, এবং একে পূর্ব আফ্রিকার লেক ভিক্টোরিয়াতে কিন্তু ছাড়া হয়েছিল, যার ফলে ওই স্থানের 200-রও বেশি ছোট প্রজাতি কিন্তু লুপ্ত হয়ে গেছিল। এছাড়াও আমাদের দেশে আছে হচ্ছে পার্থেনিয়াম, ঠিক আছে, পার্থেনিয়াম, একে অনেক সময় ক্যারট গ্রাসও বলা হয়। এছাড়াও ল্যান্টানা, ওকে, দোজ আর অলসো দ্য এলিয়েন স্পিসিস। অলসো উই হ্যাভ দ্য কচুরিপানা কিন্তু বলা হয় টেরার অফ বেঙ্গল, এবং একে আনা হয়েছিল মেনলি তার বেগুনি ফুলের জন্য। বাট এটা কিন্তু কি করে আমরা জানি, যেটা জলাশয়ের অক্সিজেন বা ডিজলভ অক্সিজেনকে শুষে নেয়, যার ফলে মাছ এবং অন্যান্য জলজ প্রাণী কিন্তু মারা যায়। ওকে, দেন উই হ্যাভ আওয়ার লাস্ট পয়েন্ট ইজ দ্য co-extinction. Okay, so this is a very sad but logical concept. When a species becomes extinct, the organism that depends on it also face extinction.
যদি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি, যদি আমরা পরজীবীদের কথা নিই বা হোস্ট প্যারাসাইটদের কথা ধরি, যেমন পরজীবীরা তাদের জীবন ধারণের জন্য একটি নির্দিষ্ট হোস্ট বা পোষকের উপর কিন্তু নির্ভর করে। এখন যখন কোনো সেই নির্দিষ্ট পোষকটি বা নির্দিষ্ট হোস্টটি যদি বিলুপ্ত হয়ে যায়, তাহলে সেই হোস্টের উপর নির্ভর করে থাকা সেই পরজীবীটি, সেটা বিভিন্ন ধরনের পরজীবী হতে পারে, সেই পরজীবীও কিন্তু আর বাঁচবে না, কারণ এই পরজীবীগুলো কিন্তু হয় হোস্ট স্পেসিফিক, মানে সেই কোনো একটা পার্টিকুলার পরজীবী কিন্তু কোনো একটা পার্টিকুলার হোস্টের উপরই নির্ভরশীল। তো এইটা হচ্ছে আমাদের কো এক্সটেনশনের একটা এক্সাম্পল। Now moving on next. So now we will discuss about some questions from biodiversity and conservation. So our first question is, which of the following is not a criteria of determining biodiversity hotspot as per normal measures? তো প্রথম অপশন হচ্ছে a high degree of endemism, B accelerated habitat loss, C presence of at least 100 and 500 species of endemic vascular plants, D high level of ex situ conservation initiative. So here option D is the right answer, because নর্মাল মেয়ার্স কিন্তু বা বায়োডাইভার্সিটি হটস্পটে কিন্তু এক্স সিটু কনজারভেশনের কোনো কথা নেই। সো ইট ইস দ্য ডি ইজ দ্য আওয়ার রাইট আনসার। মুভিং অন দ্য নেক্সট স্লাইড। Rahirmata Wildlife Sanctuary in Odisha is a wild renowned as a nesting ground of which flagship species? So this is a very easy question. The answer is the olive turtle. Okay, this is a question from our previous class. So olive turtle is our right answer. Then which Indian biodiversity hotspot is specifically known for the lion-tailed macaw? So this is also very easy question. It is the option C, the Western Ghats is our right answer. Now we go on our next slide. Cryopreservation of gametes at 196 degrees Celsius is liquid nitrogen is an example of. So here right answer is the advanced ex situ conservation. The evil quadrant refers to the four major causes of biodiversity loss. Which of the following is considered the most significant cause? Alien species invasion, co-extension, habitat loss and fragmentation, over exploitation. So এখানে বলা হচ্ছে the most significant cause. So the most significant is the option C, habitat loss and fragmentation. So habitat loss is our most significant cause of, because যদি আমাদের কোনো ন্যাচারাল এনভায়রনমেন্ট বা বাড়ি যদি না থাকে, তাহলে সেই স্পিসিসটা থাকবে কোথায়? এরপর তো শিকার, কো এক্সটেনশন, এগুলো তো পরের ব্যাপার। আগে হচ্ছে যে habitat loss and fragmentation. Now moving on the next slide. So it's a matching of the species with their location. So first we can see our common is our Asiatic lion, and Asiatic lion found in Gir forest. So B matched with 1. So option A has B1, option C have B1, and option D also have B1. Okay, so we move our next known or next easy species is our giant panda. So giant panda is global symbol of WWF, World Wildlife Fund. So C matched with 4. So option A have C4. Okay, so only one option has C4, that is option A. So option A is our correct option. Okay, then moving on the next slide. The Indo-Burma biodiversity hotspot includes which part of India? Western Ghats, Sri Lanka, Northeast India, the entire Himalayan range, and Nicobar Island only. So we all know that Indo-Burma biodiversity region includes only the Northeast India, excluding Assam, because sometimes Assam is the part of Himalayan biodiversity region. So Indo-Burma is the northeastern India. Okay. Now the umbrella effect in conservation biology refers to a protecting a flagship species to automatically protect the associated habitat and other species, using artificial canopies to protect plant from UV radiation, the impact of single invasion species on an entire ecosystem, D preserving genetic material in seedbed. So umbrella effect in biodiversity refers protecting a flagship species to automatically protect the associated habitat and other species. যেমন যদি আমরা কোনো জঙ্গলের মধ্যে বাঘকে বাঁচাতে পারি, তাহলে পুরো জঙ্গল আর তার বাকি প্রাণীরাও কিন্তু সেই সঙ্গে আমরা বা সেই সব সমস্ত প্রাণীকে কিন্তু আমরা বাঁচিয়ে দিতে পারবো। So this is called the umbrella effect. In our next class I come with some
special term which is used in our biodiversity or our ecosystem that is also important for our upcoming exam, like umbrella effect. Okay. That is the diagrammatic explanation of the umbrella effect. It means the crow protected biodiversity. ওকে, সো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসে।